আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকারের নির্বাহী আদেশে আগামীকালের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির। দলটি সাম্প্রতিক সহিংসতায় জড়িত ছিল জানালেন আইনমন্ত্রী। বুধবার থেকে শনিবার কারফিউ শিথিল, সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত। তথ্য প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। কোটা আন্দোলনে মৃত্যুর ঘটনা তদন্তে জাতিসংঘের আগ্রহকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী। বিদেশি কারিগরি সহায়তা নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে শোক পালিত। কাল থেকে অফিস আদালত ও ব্যাংক চলবে আগের নিয়মে। এবং 6 সমন্বয়ককে 24 ঘন্টার মধ্যে মুক্তি দেবার আহ্বান বিক্ষুব্ধ নাগরিক সমাজের। নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে না, দাবি ডিএমপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আগামীকালের মধ্যে যুদ্ধ অপরাধী দলটিকে নিষিদ্ধ করা হবে। শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার প্রেক্ষিতে গতকাল আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের সভায় জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। মন্ত্রী জানান, জামাত শিবিরকে নিষিদ্ধ করতে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। আগেই নিবন্ধন বাতিল হয় জামাত ইসলামীর। সম্প্রতি কোটা আন্দোলনকে ঘিরে আবার আলোচনায় আসে দলটি। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার পেছনে জামাত শিবিরের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ নিয়ে সচিবালয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। জানান, দেশের আইন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির উন্নতি করতে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে। আমাদের কাছে তথ্যপত্র আছে যে এই জামাত, বিএনপি, ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে। নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, আগামীকালকের মধ্যে নির্বাহী আদেশ দিয়ে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না। এর আগে গতকাল গণভবনে 14 দলের নেতাদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশের সব জঙ্গি সংগঠনের পেছনে জামায়াত ইসলামীর হাত থাকায় এই দলটিকে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, সাম্প্রতিক সহিংসতায়ও দলটির সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে। সচিবালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় আইনমন্ত্রী জানান, শিক্ষার্থীদের আন্দোলনে হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি 18 থেকে 21 তারিখ পর্যন্ত প্রতিটি ঘটনার তদন্ত করবে। ফজলে রাব্বির রিপোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা হয় সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, জামাত শিবির নিষিদ্ধের বিভিন্ন দিক, ইন্টারনেট, শ্রমিক ইস্যু সহ বিভিন্ন বিষয় নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় 3.5 ঘণ্টার বৈঠকে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী। উপস্থিত ছিলেন প্রায় সব গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা। আন্দোলনের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, তথ্য প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। একই সাথে তিনি দাবি করেন, সহিংসতা মোকাবেলায় সবশেষ ধাপে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এইটা পুলিশ বাহিনীরও কর্তব্য, তার উপরে সিআরপিসি এবং অন্যান্য আইনে যেটা দেওয়া আছে তার জীবন রক্ষা করার দায়িত্ব পুলিশ বাহিনীর। সবাই অতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছেন। না পেরে তারপরে আমাদের সেনাবাহিনী আসতে হয়েছে। যেখানে না পেরেছে সেখানে বাধ্য হয়ে জীবন রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য এই গুলি করতে বাধ্য হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সরকার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি পূর্ব ঘোষণা অনুযায়ী কেবল 18 ও 19 তারিখ নয়, 21 জুলাই পর্যন্ত
সব হতাহতের ঘটনা তদন্ত করবে। তদন্ত কমিশনের টিওআর কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, এখন প্রজ্ঞাপন চলে গেছে, ওনারা 21 তারিখ পর্যন্ত যেই সব ঘটনা হয়েছে সেটা করতে পারেন। তদন্ত কমিশনের এখন একজনই সদস্য, আমরা সেটাকে আর 3 জনে করার সিদ্ধান্ত খুব শিগগিরই হয়তো নিতে পারে। এ সময় জামাত নিষিদ্ধের দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। যত জঙ্গির উত্থান হয়েছে ওর শিকড় যদি টানেন পিছন থেকে দেখা যায় এগুলি শিবিরের সদস্য কিংবা জামাতের সদস্য। সেই জন্যই আজকে রাজনৈতিক সব দল একত্রে হয়ে এই সিদ্ধান্তটি নিয়েছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য। এদিকে বুধবার থেকে শনিবার ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। থ্যাংক ইউ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা তদন্তে জাতিসংঘের আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সুষ্ঠু তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। গণভবনে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার সৌজন্য সাক্ষাৎ করতে আসলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় দুদেশের ব্যবসা বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে ভিসা প্রক্রিয়ায় ধীর গতির জন্য দুঃখ প্রকাশ করেন জার্মান রাষ্ট্রদূত। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জামাত বিএনপির সন্ত্রাসী হামলায় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে হাসপাতালে কয়েকটি ওয়ার্ডে চিকিৎসারত আহতদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি তাদের সঙ্গে কথা বলেন তিনি। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। গুরুতর আহতদের মুখে বর্বরতার কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। আহতদের চিকিৎসায় নেওয়া পদক্ষেপের বিষয়ে তাকে অবহিত করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের দেয়া বিবৃতির প্রতিবাদ জানিয়েছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান জানান, গত 19 ও 25 জুলাই জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক যে দুটি বিবৃতি দিয়েছেন তাতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে, সুনির্দিষ্টভাবে মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়নি। প্রেস সচিব আরও জানান, সব ঘটনার সুষ্ঠু তদন্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিচার বিভাগীয় কমিটি গঠনের কথা বলেছেন সেখানে কারিগরি সহায়তা দিতে আগ্রহী জাতিসংঘ। ইতোমধ্যে জাতিসংঘের দেয়া প্রস্তাবকে স্বাগত জানিয়ে তা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। এর বাইরেও কোনো দেশ থেকে কারিগরি সহায়তা নেওয়ার প্রয়োজন হলে সেই বিষয়েও তিনি সম্মতি দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রস্তাব করেছে যে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাজে তারা প্রয়োজনে কারিগরি সহায়তা দিতে আগ্রহী। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রস্তাব গ্রহণ করেছেন এবং এই ব্যাপারে যোগাযোগও জাতিসংঘের সাথে শুরু হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী এর বাইরেও যদি আর কোনো দেশ থেকে কারিগরি সহায়তা নেওয়ার প্রয়োজন হয় সেটার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা বিশ্বাস করি জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই দুইটি বিবৃতি অত্যন্ত অল্প তথ্যের ভিত্তিতে একটা সংশয় সৃষ্টির উদাহরণ মাত্র। আমরা এটাও বিশ্বাস করি যে জাতিসংঘ যদি আরও নিরপেক্ষভাবে তথ্যানুসন্ধান অব্যাহত রাখে এবং পুরো চিত্রটা তাদের কাছে যদি পরিষ্কার হয় তখন তারা মানবাধিকার লঙ্ঘনের কারা হোতা সে সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হয়েছে।
দুপুরে মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। গতকাল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আগামীকাল থেকে সব অফিস আদালত স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল 31শে জুলাই থেকে সব অফিস স্বাভাবিক সময় অনুযায়ী সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক লেনদেন হবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, শেয়ার বাজার দুপুর 2টা 20 মিনিট পর্যন্ত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে গত সপ্তাহে কারফিউ জারির পাশাপাশি 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করার সময় কমিয়ে খুলে দেওয়া হয় অফিস আদালত। সরকার জামায়াতের রাজনীতি নিষিদ্ধের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভবিষ্যতে যেন তারা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। রাজধানীতে আওয়ামী লীগের যৌথ সভা শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের এই যৌথ সভা শুরুর আগে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহত ও আহতদের প্রতি শোক জানিয়ে দোয়া ও নীরবতা পালন করা হয়। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বিএনপি জামাত সরকারকে যে নিশানা বানিয়েছিল তার সব তথ্য এখন গোয়েন্দা সংস্থার হাতে। ছাত্র আন্দোলনে কোথা থেকে নির্দেশ এসেছে, কারা কোথায় কোথায় বৈঠক করেছেন, অর্থ জুগিয়েছে, কোন কৌশলে অর্থ পাঠিয়েছে, সবই আমরা জানি। আজকে মিথ্যার বেসাতি করে আবল তাবল বলে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ এখন আর নেই। ধর্মের মুখোশ পরে এতদিন যে জামাত শিবির ধ্বংসের রাজনীতির সাথে লিপ্ত ছিল তাদের নিষিদ্ধ করতে 14 দল একমত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার কোনো সুযোগ আর দেয়া হবে না। দলটির অতীত বর্তমান কর্মকাণ্ড, বিভিন্ন সময় দেয়া আদালতের রায় ইত্যাদি বিবেচনা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল সিদ্ধান্ত গ্রহণ। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। দেশের এই সংকটকালীন সময়ে গুজব ও আতঙ্ক সৃষ্টিকারীদের থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অতি উৎসাহিত হয়ে সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র আন্দোলন দমন করতে চালানো গণহত্যা ধামাচাপা দিতে সরকার জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার ইস্যুকে সামনে এনেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। বাংলাদেশে নিরস্ত্র মানুষ হত্যার ঘটনায় সারা বিশ্বে তোলপাড় চলছে বলে দাবি করে তিনি বলেন, শিশু, কিশোর আর হাসপাতালে চিকিৎসাধীন মানুষকেও গ্রেপ্তার করা হচ্ছে। রিপোর্ট মইনুল আহসানের। ছাত্র আন্দোলন দমন করতে ক্ষমতাসীনরা গণহত্যা চালিয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এখন নিহতদের প্রকৃত সংখ্যা আড়াল করা হচ্ছে। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশের গুলিতে 11 শিশুসহ শত শত মানুষ প্রাণ হারিয়েছে দাবি করে তিনি বলেন, এর প্রতিবাদে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছে। যাদেরকে হত্যা করা হলো তাদের পরিবার পরিজনকে কিছুকে নিয়ে এসে তাদের সামনে আপনার সেই কুম্ভীরাস্ত্র বর্ষণ করে তাদেরকে আবার টাকা দেওয়া হলো, কিছু টাকা দিয়ে। এভাবে কি আপনার সেই পরিবারের কোনো সমস্যার সমাধান করে? আপনার গুলি করে মেরেছেন, আপনার পুলিশ গুলি করে মেরেছে,
সেই একটা পুলিশের এখন পর্যন্ত আপনি ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নিলেন না। আমরা তো মনে করি জাতীয় হস্তক্ষেপ হওয়া উচিত। ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সরকারের জন্য বুমেরাং হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। নাহিদের নিশ্চয়ই আপনারা একটা ছবি দেখেছেন ছাত্র নেতাদের, যে তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন, বিশেষ করে তার আপনার ঠাই যেটা, সেই থায়ের মধ্যে সমস্ত শরীর লাল এবং কালো হয়ে আছে। আপনার ডিবি সেই প্রতিষ্ঠানের একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র আপনার যারা আন্দোলন করছে, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করা? জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এর আড়ালে ক্ষমতাসীনরা চলমান ছাত্র আন্দোলনকে ধামাচাপা দিতে চায়। কেন এতদিন নেয়নি কেন তারা? আজকে এখন নিচ্ছে কেন? সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়। এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট। আমরা ভাই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের দায়িত্ব হচ্ছে সেটা যে কার রাজনীতি সে গ্রহণ করবে, কার রাজনীতি সে গ্রহণ করবে না। সংবাদ সম্মেলন থেকে আবারও কারফিউ ও সেনা প্রত্যাহার, গণগ্রেফতার বন্ধের দাবি জানানো হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এ দাবি মানা না হলে ডিবি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ সময় তারা বলেন, স্থাপনা নিয়ে কান্না জাতির সাথে এমন মশকরা বন্ধ করতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, সরকারের কথা এখন আর কেউ বিশ্বাস করে না। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি ন্যায় বিচারের দাবিও করেন নাগরিক সমাজ। শারফুল আলমের রিপোর্ট। কোটা আন্দোলনে শিক্ষার্থী জনতা নির্যাতনের ঘটনায় উদ্বেগ জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার কোটা আন্দোলনে সরকারিভাবে মৃত্যুর যে পরিসংখ্যান দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মীরা জানান, কোটা আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনকভাবে নির্যাতন করা হয়েছে। সময় না দিয়ে, নিরাপত্তার কথা না ভেবেই শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া হয়। এখন নির্বিচারে ধরপাকড় চলছে জানিয়ে তারা শিক্ষার্থীদের ন্যায় বিচার পেতে আদালতের সহযোগিতা চেয়েছেন। 6টার সময় ওদেরকে হল ছাড়তে বলা হয়েছে, দুপুর 3টা থেকে তাদের ভয় দেখানো শুরু হয়েছে। তারা ঠিকমতো গিয়ে পৌঁছেছে কিনা এই নিশ্চয়তা আসলে তাদের ছিল না। আপনারা এটাকে আর তুচ্ছতাচ্ছিল্য করেন না, কেন আন্দোলন হচ্ছে এগুলি বলে জাতির সাথে ঠাট্টা মশকরা করেন না। আন্দোলন হচ্ছে হত্যাকারীর বিচারের দাবিতে। আজকে আবু সাঈদের বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে, আন্দোলনকারী ইট পাটকেলে ফাজলামি করেন আমাদের সাথে। নির্বিচারে ছাত্র গ্রেফতার করে অভিভাবক, তরুণ সমাজ ও জনমনে ভীতি ও ত্রাসের সঞ্চার করছে। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠার বদলে আরো জটিল ও অশান্ত করে তোলার ইন্ধন যোগাবে বলে আমাদের আশঙ্কা। সারা দেশের মানুষ নিরাপত্তাহীনতা রয়েছে জানিয়ে মানবাধিকার কর্মীরা বলেন, এখন ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের, এমনকি 18 বছরের কম শিশুদেরও আটক করা হচ্ছে। কোন আইনে ডিবি অফিসে কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে হেফাজতে রাখা হয়েছে, তারা এই ঘটনারও দ্রুত সুরাহা চান। 24 ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছে, তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, তাহলে ডিবি কার্যালয় থেকে সামনে মানববন্ধন থেকে শুরু করে আরো কঠোরতর আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। এর আগে সংকটময় পরিস্থিতিতে শিক্ষাঙ্গন ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে গ্রহণযোগ্যভাবে কোটা আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক বিচার করা সহ 11 দফা দাবি জানান। বলেন, গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে। এই আন্দোলনের সম্পর্ক নাই, তারা এখন অনেক ছোট, তারা এই আন্দোলনে যায় নাই। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সাম্প্রতিক সহিংসতা ও হতাহতের ঘটনায় অভিভাবকদের মৌন অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা ও হত্যার তদন্তের দাবি জানান অভিভাবক সমাজ। তাদের অভিযোগ, মামলা দিয়ে শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে। এদিকে ব্লক রেডে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে না বলে জানিয়েছে ডিএমপি।
বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় ব্র্যান্ড সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে গুলশান আজাদ মসজিদে ঢল নামে ভক্ত অনুরাগীদের কান্নায় ভেঙে পড়েন স্বজন সহকর্মীরা। একই সময়ে দেশের আরেক খ্যাতিমান কণ্ঠশিল্পী ও নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল মারা যাওয়ার খবরে দেশের সঙ্গীতাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গানে গানে শ্রোতা মাতাবেন, কথা ছিল এমনই। প্রিয় শিল্পীকে নিয়ে তাই আয়োজকদের ছিল নানা আয়োজন, কিন্তু হঠাৎ ছন্দপতন। যুক্তরাষ্ট্র থেকে তিনি দেশে ফিরলেন ঠিকই, কিন্তু লাশ হয়ে। বলছি মাইলস খ্যাত ব্যান্ড সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র শাফিন আহমেদের কথা। গানের মতোই অতুলনীয় শাফিন আহমেদ। ৯০ দশক থেকে যার গানে আর ব্যক্তিত্বে মুগ্ধ হতো শ্রোতারা, তার এই অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই। শাফিন ভাইয়ের জন্য ওনার আত্মার মাগফিরাত কামনা করছে এবং যারা ওনাকে ভালোবাসেন, ওনার গান ভালোবাসেন, সবাই দোয়া করবেন। এখন দোয়াটাই ওনার কাজে লাগবে। এদিকে শাফিনের মৃত্যু শোক না কাটতেই বিদায় নিলেন আরেক খ্যাতিমান কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। গত ২৩ জুলাই থেকে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। একই দিনে দেশের দুই জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে দাফন করা হয় রাজধানীর বনানী কবরস্থানে। এর আগে গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয় তাদের নামাজের জানাজা। শাফিন আহমেদ আমেরিকায় গিয়েছেন কনসার্ট করতে। হ্যাঁ, তার কেরিয়ার 30 ইয়ার্সের উপরে হয়ে গেছে, 40 ইয়ার্স, এখনো তার ক্রেজ আছে। এই জিনিসগুলা যে, বা জুয়েল বলেন, জুয়েল যে একটা ক্রিয়েটিভ মেধাবী মানুষ, আপনি যে কাউকে জিজ্ঞেস করেন সবাই বলবে। গান বলেন, দেশ বলেন, পৃথিবী বলেন, অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মধ্যে এই হারানোগুলি আসলে অপূরণীয়। কখনো বোঝনি তুমি। ৯০ দশকে ব্যান্ড সঙ্গীত যখন তুমুল আলোচনায়, তখন ব্যতিক্রমী এক কণ্ঠ নিয়ে দর্শকের সামনে হাজির হন জুয়েল। আয়ুব বাচ্চু সুরে প্রথম অ্যালবাম কুয়াশা প্রহরে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। এদিকে আজ জন্মদিন তোমার, চাঁদ তারা সূর্য নও তুমি, ফিরিয়ে দাওয়ের মতো জনপ্রিয় সব গানে মাইলসের শাফিন যেন এক চিরচেনা নাম। গানে গানে মুগ্ধতা ছড়াতে ছড়াতে রাজনীতিতেও যুক্ত ছিলেন শাফিন। জাতীয় পার্টি থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থীও হয়েছিলেন তিনি। মৃত্যুকালে শাফিন আহমেদের বয়স হয়েছিল 63 বছর, আর হাসান আবিদুর রেজা জুয়েলের বয়স হয়েছিল 56 বছর। সঙ্গীতের এই দুই নক্ষত্রকে হারিয়ে শোকে স্তব্ধ দেশের সঙ্গীতাঙ্গন। দুজনকে নিয়ে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে মৃত্যু ও সহিংসতা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেন, আইনে সবকিছু স্পষ্ট থাকলেও কেউই সঠিকভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করছে না। শিক্ষার্থীদের আন্দোলনে সরাসরি গুলি না চালানো ও ডিবি পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এ মন্তব্য করেন উচ্চ আদালত। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, আইন মেনেই দায়িত্ব পালন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 2023 সালের জন্য 17.5% ক্যাশ এবং 8.5% স্টক ডিভিডেন্ড অনুমোদন করে অনুষ্ঠিত হল যমুনা ব্যাংকের 23তম বার্ষিক সাধারণ সভা। সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী উত্থাপন করা হয় এবং শেয়ার হোল্ডাররা ব্যাংকের কার্যক্রমের উপর তাদের মতামত ব্যক্ত করেন। এতে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম। অন্যান্যের মাঝে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক, সিইও এবং শেয়ার হোল্ডারগণ। এবারে পারটেক্স খেলার খবর। শ্রীলঙ্কায় নারী টি-20 এশিয়া কাপের পারফরমেন্স দিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বিশ্ব র্যাঙ্কিংয়ে 17 থেকে 14 নম্বরে উঠে এসেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে 48 আর মালয়েশিয়ার বিপক্ষে 62 রানের ইনিংস খেলায় উন্নতি হয়েছে টাইগ্রেস অধিনায়কের। অন্যদিকে ভারতীয় অধিনায়ক স্মৃতি মান্দানা 5 থেকে 4-এ উঠেছেন, আর ক্যারিয়ারের সেরা পজিশন 6-এ উঠেছেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার।
সরকারের নির্বাহী আদেশে আগামীকালের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির। দলটি সাম্প্রতিক সহিংসতায় জড়িত ছিল জানালেন আইনমন্ত্রী। বুধবার থেকে শনিবার কারফিউ শিথিল, সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত। তথ্য প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। কোটা আন্দোলনে মৃত্যুর ঘটনা তদন্তে জাতিসংঘের আগ্রহকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী। বিদেশি কারিগরি সহায়তা নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে শোক পালিত। কাল থেকে অফিস, আদালত ও ব্যাংক চলবে আগের নিয়মে। এবং 6 সমন্বয়ককে 24 ঘন্টার মধ্যে মুক্তি দেবার আহ্বান বিক্ষুব্ধ নাগরিক সমাজের। নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে না, দাবি ডিএমপির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।